ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানালো বৃহত্তম তিন দল। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি, সংস্কার ও ফ্যাসিবাদের বিচারও চায় জামায়াত এনসিপি। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে, এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয়। সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। দায়িত্ব পালন অসম্ভব করে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক, চিহ্নিত করা হচ্ছে প্রতিবন্ধকতার উৎস। সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব। এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। বগুড়ায় তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল। নির্বাচন বাধাগ্রস্ত বা প্রতিরোধের ক্ষমতা নেই কারো, মন্তব্য বিএনপি নেতাদের। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান এনসিপির। দুই ছাত্র উপদেষ্টা দলের কেউ নন, বললেন নাহিদ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চায় বিএনপি, জামায়াত ও এনসিপি, এবং তার অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী দলগুলো। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যার মূল এজেন্ডা ছিল বর্তমান অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি। আলাদা বৈঠকে দলগুলো এক ইস্যুতে একমত, পদত্যাগ করবেন না ডক্টর ইউনূস। তবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে সব দলই। পাশাপাশি আসিফ মাহফুজ সহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দেশ চালানোর মতো সহায়তা সব পক্ষের থেকে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। হতাশ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, এই ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐক্য সবচেয়ে বেশি জরুরি। এই বার্তা দিতে বড় দলগুলোকে ডাকেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় প্রথম বৈঠক হয় বিএনপির সাথে। 4 জন স্থায়ী কমিটির সদস্যের প্রতিনিধি দল ডক্টর ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় দলটি। পরে আলোচনার বিষয়বস্তু ও দলের দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন বিএনপি নেতারা। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামাত ইসলামের সাথে। তাদের প্রতিনিধি ছিলেন মাত্র 2 জন। বৈঠক শেষে সাংবাদিকদের দলীয় প্রধান জানান, কিছু কিছু কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন, তবে সংকট এখন কেটে গেছে। এই প্রথম সরকারের কাছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চেয়েছে জামাত। রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন। এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের, কিছুটা বিরক্তির ছিল, যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসেনি। আমরা বলেছি 2টা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। দিনের শেষ বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। সেখানেও ঘুরে ফিরে আসে দেশ পরিচালনায় সরকারের অস্বস্তির প্রসঙ্গ। এনসিপির চাওয়া পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, বিচার ও মৌলিক সংস্কার শেষ করে প্রতিশ্রুতি মতো নির্বাচন দেবে সরকার। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব। সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। পরে দলগুলোর মতামত ও দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে। তিনটি বড় দলের সাথে বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ইতি টানা হলো বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। রবিবার অন্য আরও কয়েকটি দলের সাথে বসার কথা প্রধান উপদেষ্টার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে প্রতিবন্ধকতা দূর করে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আসে নানান প্রস্তাব। এরই মধ্যে রাজপথে নানামুখী দাবি নিয়ে শুরু হয় আন্দোলন। সবশেষ বন্দর, করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য রাজনীতিতে নতুন বার্তা দেয়। এনসিপি আহ্বায়ক জানান, পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে গুঞ্জন চলে গেল 2 দিন। শনিবার একনেক বৈঠকের পর অনির্ধারিত সভা করে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তো পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। তিনি জানান, সংস্কার করতে গিয়েও অন্তর্বর্তী সরকারকে নানান বাধার মুখে পড়তে হচ্ছে। সেসব দূর করে এগিয়ে যেতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দেশের প্রশাসন, বিভিন্ন সংস্থা, বিচার বিভাগ সবাই কাছে আমরা তাদের সহায়তা চাই। বৈঠক নিয়ে বিকেলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন দল সংগঠিত করতে কিংবা জোট গঠনের জন্য সময় দিতে রাজি নয় জনগণ। নির্বাচন বাধাগ্রস্ত কিংবা প্রতিরোধের ক্ষমতা কারণেই বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কারের জন্য এই সরকার প্রতিষ্ঠা হয়নি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, সরকারের সমালোচনা করলেই বিএনপির উপর দোষ চাপানো হয়। বগুড়া থেকে রুবেল হাসানের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সমাবেশ। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা ঠায় দাঁড়িয়ে বগুড়া সেন্ট্রাল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ শুরুর কথা ছিল বিকেল 3টায়। 4টার পর শুরু হয় সমাবেশ। দিনের শুরু থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিড় করেন সমাবেশস্থলে। চট্টগ্রাম ও খুলনার পর বগুড়ার এই সমাবেশ থেকে তরুণদের কাছে নির্বাচনের প্রয়োজনীয়তা ও বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কার ভাবনা তুলে ধরে দলের 3 তরুণ সংগঠন। তরুণরা তাদের একক সিদ্ধান্তে কিংবা একক কমান্ড দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এই সমাবেশগুলোর
তরুণদের যে উপচে পড়া ভিড়, তাতে মনে হয় যে না, তারা অতীতের মতো এখনো বিএনপির উপরে আস্থা রাখে। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি দায়িত্ব পেলে ইনশাআল্লাহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে মেধা এবং বুদ্ধিদীপ্ত বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে আমরা আস্থা রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, ছাত্র উপদেষ্টাদের কারণে অন্তর্বর্তী সরকারের ভুল হচ্ছে, যা শোধরানো দরকার। ডক্টর ইউনূস সাহেবের হচ্ছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, হাসিনা পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন নস্যাতের ষড়যন্ত্র চলছে। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন 31 দফা তার সবগুলো দিয়ে আছে প্রায়, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরাও বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। ডিসেম্বরের পর নির্বাচনের কারণ জানতে চান বিএনপির এই নীতি নির্ধারক। বলেন, নতুন দল সংগঠিত করতে কিংবা কারো ঐক্য করার জন্য সময় দিতে রাজি নয় জনগণ। কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব? আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটা বাধা দেওয়ার, এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারো নেই, কখনো ছিল না, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। বারবার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে নেতারা শহীদদের ঋণ পরিশোধে সকলকে সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানান। মাঠে প্রবেশ করার যে দুটি গেট রয়েছে, বগুড়া সেন্ট্রাল মাঠের এই সমাবেশে যোগ দিচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগের তরুণ নেতাকর্মীরা। একেবারে উত্তরের জনপদের প্রান্তিকের নেতাকর্মীরা যোগ দিয়ে এই সমাবেশকে জানান দেওয়ার চেষ্টা করেছে আগামীতে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন রাজনৈতিক সরকার হবে, জবাবদিহিমূলক সরকার। আমি বলতে চাই, আগামীতে তারা আমরা এই যমুনা পাড়ের মানুষ হবে উৎপাদনশীল দুলুভাই আছে, দুলুভাইয়ের নেতৃত্বে, আজাদ ভাইয়ের নেতৃত্বে তিস্তা পাড়ের মানুষ। বগুড়া ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করে এনসিপি। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। সরকারের 2 উপদেষ্টা এনসিপির কেউ নয় বলেও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে জরুরি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণা করার আহ্বান জানান। সরকারের 2 উপদেষ্টা এনসিপির কেউ নন বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। যে 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন বলে আশা করেন নাহিদ ইসলাম। ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন এই এনসিপি নেতা। অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত।
সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনীতিতে ১/১১-র আভাস দেখা যাচ্ছে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে ২৬-এর জুনের মধ্যে নির্বাচন সম্ভব। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন নয়, গণ অভ্যুত্থানের সরকার বলে মনে করেন এনসিপি নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে ২২ মে বৃহস্পতিবার বেলা ১১:৩০ থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ৪ দফা দাবি আদায় কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এনবিআর সংক্রান্ত সংশোধনের যে ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন কর্মকর্তারা। বলছেন, মূল ৪টি দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। আজ এলসি স্টেশন ও কাস্টমস হাউস ছাড়া সকল রাজস্ব অফিসে কর্মবিরতি চলছে। এতে সেবাগ্রহীতারা বিড়ম্বনায় পড়েছেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকার দক্ষিণের যুবদল। শনিবার বিকেলে যুবদলের বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল মোড় প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, মোহাম্মদ জিন্না, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহিন, সাজ্জাদ হোসেন রতন, সালাউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এম এ কালাম, মেহেদি হাসান নয়ন, সালাউদ্দিন সুমন সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়। রাত 9:30টায় জানাজায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এরপর শেষ জানাজা অনুষ্ঠিত হবে নোয়াখালীর জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, যেখানে তিনি প্রাথমিকভাবে পড়াশোনা করেছিলেন। এরপর নিজ জেলা নোয়াখালীর সোনাপুর গ্রামে তাকে দাফন করা হবে। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ হাসান। এরপর থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সংকট মোকাবেলায় 23 দফা সুপারিশ উপস্থাপন করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বিকেলে মহাখালীর সেনা কল্যাণ সংস্থায় আয়োজিত সেমিনারে সব সুপারিশ তুলে ধরা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, কিছু উগ্রবাদী সংগঠন পাহাড়ের পরিস্থিতি দিনকে দিন উত্তপ্ত আর জটিল করে তুলছে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবরের সভাপতিত্বে সেমিনারে আরও অংশ নেন বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করা সামরিক কর্মকর্তারা। গত 5 দশকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এখানে অনেক রক্ত ঝরেছে, মরেছে অনেক নিরীহ প্রাণ। পার্বত্য চট্টগ্রামে এখন প্রয়োজন সহাবস্থান, শান্তি, উন্নয়ন। এ অঞ্চলে আর যেন কোনো রক্ত না ঝরে, নিঃশেষ হয় না যেন নিরীহ প্রাণ। সন্তু লারমা অতীত থেকে অদ্যাবধি বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এদেশের মানুষ তাকে একজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী হিসেবেই জানে।
দর্শক, এই ছিল যমুনা নিউজের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।